কি ভাবছেন, লোকটা খেপে গেল নাকি? সত্যি মাথা খারাপ হওয়ার জোগাড়। পৌষ মাসের আজ মাঝামাঝি, এখনো গোটা মাঘ পড়ে। শুনেছি কাল পরশু আবার হালকা বৃষ্টির সম্ভাবনা। ট্রেনে বাসে তো ওঠার উপায় নেই, এত ভিড় তার। কিন্তু এটা কি জানেন, শীতকালকে রাশিয়ানরা আজও দুহাত তুলে আহ্বান করছে। তাও আবার সে শীত নয়, শুরু থেকেই সে সবই -ডিগ্রিতে হয়। ইতিহাস বলছে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেছে সেই বছর পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে 2 সপ্তাহ আগে শীত চলে এসেছিল। ইউরোপের হাড় হিম করা মারণ শীত। আবার হিটলার যখন রাশিয়া আক্রমণ করলো সেই বছরই শীত পড়লো পূর্ববর্তী কয়েক দশকের সব থেকে বেশি। কি বলবেন একে? বিজ্ঞানীরা কিন্তু বলেছেন হামলাকারীদের ল্যাজে গবরে হওয়ার পিছনে রয়েছে কেমিস্ট্রি। ছোটবেলায় ইতিহাস বইতে আমরা সবাই পড়েছিলাম রাশিয়া আক্রমণের জন্য নেপোলিয়ন নাকি যথেষ্ট শীত বস্ত্র নেয়নি। একদম ফালতু কথা। যুদ্ধের নির্দিষ্ট হিসেব মতো যথেষ্ট শীত বস্ত্র নেওয়া হয়েছিল সেবার। তবে রাশিয়া হঠাৎ করে চিরাচরিত নিয়ম ভেঙে যুদ্ধ না করে পিছিয়ে যাওয়ার নীতি নেওয়াতে এবং কসাক জাতি যাদের নেপোলিয়ন যুদ্ধের হিসেবেই ধরেনি তারাই হঠাৎ গড়িয়ে আক্রমণ শুরু করাতে নেপোলিয়নের সমস্ত হিসাব গোলমাল হয়ে যায়। তাও সামলে নেওয়াটা ফরাসি দোকানদারের কাছে কঠিন হতো না। কিন্তু সমস্যা শুরু হয় অন্য জায়গায়। নেপোলিয়নের সেনাবাহিনীতে সাধারণ সেবাহী থেকে শুরু করে সর্বোচ্চ অফিসে প্রত্যেকের পোশাকের ভিতর বোতাম ছিল টিনের তৈরি। এখন -13 ডিগ্রির নিচে উষ্ণতা নেমে গেলে টিন তার স্বাভাবিক কাঠিন্য নষ্ট হয়ে ভঙ্গুর হয়ে যায়। সেটা আজকালকার বিজ্ঞানের ছাত্ররা জানলেও ফরাসি সেনাবাহিনী জানত না। আর সেই সময় রাশিয়াতে চলছিল -30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, যা কিনা ওই বোতামগুলোকে শুকনো পাতার মতো ভঙ্গুর করে দেয়। তাই নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি যত রাশিয়ার ভিতর এগোতে থাকে, অর্থাৎ ঠান্ডা যত জাঁকিয়ে পড়তে থাকে, তারা অবাক হয়ে দেখে পোশাক থেকে বোতামগুলো পটাপট অদৃশ্য হয়ে যাচ্ছে। আর বোতামবিহীন পোশাক পরে -30 ডিগ্রিতে যুদ্ধ করার ক্ষমতা শুধু নেপোলিয়নের কেন, দুনিয়ার কোনো রক্ত মাংসের মানুষের তৈরি সেনাবাহিনী আছে বলে মনে হয় না। অদক্ষিণ শুধু নেপোলিয়ন বা হিটলার না, আমাদের গুফোস্টাইন মামাও কিন্তু ওই একইভাবে ঠান্ডার কাছে ঝাড় খেয়েছিল ফিনল্যান্ড দখল করতে গিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যারা দুনিয়াতে যখন রুদ্ধশ্বাসে পাগলা হিটলারের কাজকর্ম দেখে যাচ্ছে, স্ট্যালিন তখন চুপচাপ তার সেনাবাহিনীকে ফিনল্যান্ডে পাঠিয়ে দেয় দেশটা দখল করার জন্য। ভেবেছিল সবাই এখন হিটলারকে নিয়ে ব্যস্ত, কেউ তার দিকে নজর করবে না। ওহো, ফিনল্যান্ডের নাম শোনেননি? কুছ পরোয়া নেই। নোকিয়া মোবাইল তো চেনেন, ওটা ওই দেশেরই তৈরি। মজাটা হলো সারা দুনিয়া তাদের পাশে দাঁড়ানোর কথা মনে না আনলেও প্রকৃতি কিন্তু ঠিকই ফিনল্যান্ডের পাশে দাঁড়ালো সাহায্যকারী হিসেবে। মেরু অঞ্চলের কাছাকাছি সেই দেশের প্রবল ঠান্ডায় সোভিয়েত সেনাবাহিনী জবুদবু হয়ে পড়ল। আর সেই সুযোগে ফিনিশ স্নাইপারদের দল সোভিয়েত হানাদের এমন বেধড়ক ঠ্যাঙ্গানি দিল যে কিছুদিন পর স্ট্যালিনের মাথায় হাত। পৃথিবীর 1/6 নিয়ে গঠিত সোভিয়েত সেনাবাহিনীর গড়ে প্রতিদিন হাজার হাজার জন করে মানুষ মারা পড়ছে পুচকে একটা দেশ ফিনল্যান্ডের সাথে যুদ্ধ করতে গিয়ে। ফলাফল এতটাই ভয়ঙ্কর হয়ে উঠল যে শেষ পর্যন্ত ফিনিশদের থেকে একটা সমুদ্র বন্দরের বিনিময়ে সম্মানজনক সন্ধি করে মস্কোতে ফিরে আসতে বাধ্য হয় সোভিয়েত সেনাবাহিনী। ভয়ঙ্কর এক যুদ্ধের হাত থেকে রেহাই পেয়ে হাফ ছেড়ে বেঁচে গেল শান্তিপ্রিয় দেশ ফিনল্যান্ড। সে যাই হোক, হাড় কাঁপানো এই শীতকাল বারবার রাশিয়াকে বাঁচিয়েছে বহু শত্রুর হাত থেকে। আর শীত এলে আজও রাশিয়ানরা মহা সমাদরে বরণ করে নেয় তাকে, আদর করে বলে ওয়েলকাম জেনারেল ফ্রস্ট।